আহ, ইমরান ইমন, মানে আপনি কি মনে করেন যে প্রচারণাটা কিভাবে হবে, বিশেষ করে প্রচারণা কারা করবে? কারণ যখন সংসদ নির্বাচন চলবে, সারা দেশে দলগুলো জিততে চাইবে, তার নিজস্ব প্রতীক আছে, সেখানে আবার এটা বোঝানোর ব্যাপার আছে। সরকারেরও নানান ধরনের কাজ ওই সময় থাকবে, খুবই মানে সব নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময়ে। আসলে এগুলোর বাস্তবতা আসলে কি দেখেন? আসলে আমরা শুরু থেকেই গণভোটের ব্যাপারে একটা স্পষ্ট অবস্থান আমাদের দলের পক্ষ থেকে জানিয়েছি। এটা উম, মানে খুবই ক্লিয়ারলি বলেছি আমরা, আসলে গণভোটটা স্বতন্ত্রভাবে করা দরকার। কারণ এই গণভোটের মধ্য দিয়ে আসলে জুলাই সনদ বাস্তবায়ন, আসলে জুলাই সনদটা আমরা পাওয়ার জন্য বা জুলাই সনদের মাধ্যমে আমরা কি চাই, এটা খুবই ইতিমধ্যেই এই গত 9 মাস আলোচনার মধ্যে আমাদের স্পষ্ট হয়েছে। জুলাই সনদের মধ্য দিয়ে আসলে বাংলাদেশকে নতুন ভাবে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশের মানুষের সামনে হাজির করা হয়েছে। এই যে নতুন সংস্কারকৃত সংবিধান কিংবা আইন কানুনের কথা বলছি, রাষ্ট্রের কথা বলছি, এর মাধ্যমে আসলে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছি, যেখানে রাষ্ট্র মানুষের পক্ষে থাকবে, বিচার ব্যবস্থা মানুষের পক্ষে থাকবে, মানুষ এখানে মর্যাদার সাথে বসবাস করতে পারবে নাগরিক হিসেবে। আমরা এরকম একটা বাংলাদেশ বলছি, ইনসাফ ভিত্তিক বাংলাদেশের কথা বলছি। তো এই যে চাওয়া, এই চাওয়া অর্জন করতে গিয়ে আমাদের কিন্তু মানে প্রায় 2,000 মানুষকে জীবন দিতে হয়েছে, এখনো হাজার হাজার মানুষ আহত হয়ে কাতরাচ্ছে। আমাদের এত বড় আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের যে পরিবর্তনের সুযোগটা অর্জনের, নতুন করে অর্জন করার যে সুযোগটা আমাদের হাতে এসছে, আমরা এইটাকে আবার নতুন করে নানা রকমের আশঙ্কায় শঙ্কার মধ্যে ফেলছি। আসলে আপনি যে আপনার প্রশ্নের মধ্যেই অনেকখানি উত্তর স্পষ্ট হয়েছে যে এই গণভোটের এই আলাপটাকে জনগণের কাছে স্পষ্ট করা দরকার। আমরা খুবই ক্লিয়ারলি মনে করি, বা গোটা দুনিয়ারই রেফারেন্ডামের এক্সাম্পল গুলো যদি আমরা দেখি, আসলে মানুষের কাছে এই গণভোটের মূল চাওয়া পাওয়ার বিষয়গুলো স্পষ্ট করা, প্রচার করা এবং মানুষের বোধগম্য ভাবে এই জনমত তৈরি করার ব্যাপারটা আসলে সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু আমরা যখন দেখছি যে দুইটা নির্বাচন একসঙ্গে হবে, আমরা সকল রাজনৈতিক দলই আসলে তার নিজের না, মানে প্রতীকে নিজের এখানে সরকার নির্বাচনটাকে কেন, প্রচার করছে। আপনি সরকারকেই কেন শুধু বলছেন? কারণ আচ্ছা, সরকার একটা স্টেক হোল্ডার, কিন্তু চাওয়াটা তো আসলে পলিটিক্যাল পার্টিগুলোর। আপনারা আমি একমত হয়েছেন, ঐক্যমত্যে ছিলেন আপনারা। এই আলাপটাতে যাচ্ছিলাম। জি। আমি এই আলাপটাতে যাচ্ছিলাম যে আমাদের আসলে সরকারটাকে এখানে সরকার দায়িত্বটা প্রধানত বলবো আসলে আমি। কারণ এইখানে সকল এটা এটা এরকম না যে এনসিপির আজকে গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে, বিএনপি গণভোটের বিপক্ষে, ব্যাপারটা তা না। আমি মনে করি যে এইটা বাংলাদেশের আপামর মানুষের সকল পলিটিক্যাল পার্টির চাওয়া। বিকজ আমরা যে জুলাই সনদের বাস্তবায়নের কথা বলছি, সেই জুলাই সনদ কিন্তু আমাদের বাংলাদেশের প্রায় 35টি রাজনৈতিক দল একত্রে বসে ঐক্যমত্যের ভিত্তিতে নির্ধারিত হয়েছে। এটা সকল রাজনৈতিক দলের আলাপ। তো রাজনৈতিক দল সবাই এখানে আছে, এখানে হয়তোবা একটু ভিন্ন মতের জায়গা আছে, পক্ষে বিপক্ষের ব্যাপার আছে, কিন্তু সরকার যেহেতু সকল রাজনৈতিক দল সকল মানুষের প্রতিনিধিত্ব করছে, সাধারণ মানুষের কাছে এইটাকে মানে বোধগম্য ভাবে এই কারণেই তো মানুষের পক্ষে সরকারের নিতে আসলে হবে। রেফারি থাকা উচিত কিনা। কারণ হ্যাঁ, কারণ সরকারের নিজের যে পুরো অর্গান তো আসলে তার নিজের থাকবে, মানে নির্বাচন নিঃসন্দেহে করার আমি অর্গানটা। আপনাকে তো এটাই সে বলবো যে যদি এখানে সরকার যদি এখানে একটা পক্ষ হয়ে যায়, জনগণকে বোঝানোর পক্ষ হয়, তাহলে তো সরকার নিরপেক্ষ জায়গা হারিয়ে ফেলবে। না, সরকার এইখানে আসলে বোঝানোর পক্ষ নিয়েও নিরপেক্ষ থাকতে পারে। সরকার বোঝাবে এইটার পক্ষ বিপক্ষের সুবিধা অসুবিধা, কিন্তু এটা আসলে যখন কি সরকার সেইটা বোঝাবে, সরকার সিদ্ধান্ত বলে দিবে না। ভাই এটা ইমরান বিষয় ভাই, যে সরকার বলে দিবে না যে আপনি হ্যাঁ দিবেন ভোট বা না, না কিন্তু দিবেন। কিন্তু হ্যাঁ সরকার তো দিলে কি পক্ষে হবে, প্রচারণা না দিলে কি চালাচ্ছে। হবে, সরকার এইটা পক্ষে তো সরকার প্রচারণা বোঝাবে। চালাচ্ছে, এবং সরকারের ডিসি, সরকারের টিওনো, তারা তো এখানে রিটার্নিং অফিসার থাকবেন। তো স্বাভাবিকভাবে সেখানে মানে নিরপেক্ষতা হারাবে কিনা, মানে আপনি যেভাবে না, বলছেন। আমি এখানে আমি এখানে আমি বিষয়টাকে আমি আমি একটু মনে করি ইন্টারপ্রেট করি। হ্যাঁ, আপনি বিষয়টা ইমন, আপনি যদি আমি আমাকে একটু একটু সুযোগ দেন, ক্লিয়ার আমি করি। একটু ভাইয়ের প্রশ্নে আমি একটু জবাব দেই। সেটা হচ্ছে, না, আমি দেখুন, একটু আপনাকে সরকার আমি ক্লিয়ার করি ভাই, সরকার। আমি আপনার এটা ক্লিয়ার করি একটু প্লিজ। হ্যাঁ, বলুন, বলুন। মানে আমি বলছি যে সরকার এখানে যেহেতু এখানে ইলেকশন, যদি ইলেকশন হচ্ছে, ইলেকশনে সরকার নিঃসন্দেহে রেফারি। এই রেফারিটা কোথায়, যে উনি অবস্থান নেবেন নিরপেক্ষভাবে, নিরপেক্ষভাবে জনগণের কাছে এই বিষয়টাকে স্পষ্ট করার দায়িত্বটা সরকারকে নিতে হবে। কারণ সরকারি আসলে গণভোট তো কোনো দলের ভোট না। হ্যাঁ, আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকটা দল নিজস্ব জায়গা থেকে যে এই মানে দাবির পক্ষে বিপক্ষে অবস্থান নিতে পারে, জনগণকে বোঝাতে পারে, কিন্তু জনগণের স্বার্থটা কোথায়, সেটা পক্ষে গেলে কি হবে, বিপক্ষে গেলে কি হবে, এইটার প্রচারণার দায়িত্বটা আসলে মূলত সরকারকে নিতে হবে। গণভোট আমরা সারা দুনিয়াতে যেভাবে দেখে এসেছি। সুতরাং এইখানে যদি আমরা একই দিনে
মানে জাতীয় নির্বাচন এবং গণভোটকে আমরা একসাথে করি, তাহলে যে সংকটটা পড়ে যাবে, সরকার ওই প্রচারণার মধ্যে খুব বড় ভূমিকা নিতে পারবে না, কারণ সরকারের সকল অর্গান ব্যস্ত হয়ে যাবে জাতীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে। আবার একইভাবে রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের মার্কা, নিজেদের নির্বাচন, যেহেতু এটা একটা ক্ষমতার লড়াই আছে, ওইখানে কনসেন্ট্রেট হয়ে যাবে। জি। তো আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের এত ত্যাগের বিনিময়ে যে অর্জনের সুযোগটা, এই সুযোগটা ধরেন একটা নির্বাচন করা, বিভিন্ন আলাদা করে এটার জন্য ব্যয় বেশি, লজিস্টিক্স ইউজ হবে, সরকারের জন্য এটা খুব চ্যালেঞ্জিং হবে, এই সকল নানা রকমের দোহাই দিয়ে এটাকে অনিশ্চয়তার মধ্যে ফেলাটা আসলে আমরা যৌক্তিক মনে করি না। যৌক্তিক আমরা মনে মনে করছেন করি না। আমাদের পরিবর্তনের যে সুযোগ আমাদের সামনে এসেছিল, এইটাকে সর্বোচ্চ প্রকার ব্যবহার করার একটা চেষ্টা থাকা দরকার ছিল, থাকা এবং দরকার এই ছিল। উদ্যোগটা সরকারের কাছ থেকে আমরা আশা করেছিলাম। আশা করেছিলেন। যে আমি একটু যদি মোহাম্মদ আব্দুস সালামের কাছে একটু আসি, যে যেমন এর মধ্যে কথা এসেছে যে বিএনপির সমর্থকরা যদি হ্যাঁ সূচক ভোট দেবেন কিনা, কারণ অনেক জায়গায় নোট অফ ডিসেন্ট আছে। বিএনপি সমর্থকরা যদি মনে করেন যে আমাদের যে জায়গাগুলোতে আপত্তি আছে, বিশেষ করে আমি যদি 3 নাম্বার যে প্রশ্নটা আছে, 2 নাম্বার প্রশ্ন উচ্চকক্ষের বিষয়, এখানে তো বিএনপির প্রবল আপত্তি আছে। সেটাতে যদি তারা না ভোটের মানে আশঙ্কাও অনেকে করেন, সেক্ষেত্রে তো পুরো বিষয়টা ভেস্তে যাবে, মানে সেরকম আশঙ্কা আপনি দেখেন কিনা? মুশকিলটা হলো কি, যে বিএনপি যখন ফ্যাসিবাদ ক্ষমতায় ছিল এবং সে চরম ফ্যাসিস্ট হয়ে উঠলো, সেই অবস্থায় দাঁড়িয়ে বিএনপি সংস্কারের কথা বলেছে যে আজকে এই সরকার নিজে ফ্যাসিস্ট হওয়ার জন্য, মানে দল কানা হওয়ার জন্য সকল দলের মতামতকে উপেক্ষা করে, এমনকি যে সংবিধান আছে সেই সংবিধানকে নিজেদের স্বার্থে সংশোধন করে সে আজকে ফ্যাসিস্ট হয়েছে। কাজে এগুলোকে সংস্কার আমাদেরকে করতে হবে, যে কারণে এই 31 সরকার দফা বলতে শেষ তো সালাম ভাই হওয়া। সম্ভবত আওয়ামী লীগের কথা বলছেন নাকি? কোনটা? সরকার যে বলছেন যে এই সরকার ফ্যাসিস্ট হয়েছে সেটা। হ্যাঁ, ফয়েজ সাহেবকে ধন্যবাদ। মানে আমি বলতেছি, হ্যাঁ সে সময় আমরা তো সেই সময় সেটা বলছি, এবং বলে আমাদের তো দেখেন 5ই আগস্টের পর থেকে কিন্তু একটাই কথা আমরা বারবার বলে আসছি যে দেখেন আমরা সংস্কারটা চাই। আজকে কে চাইলো না চাইলো, কে বিএনপি কে কিভাবে কালার করলো, আমাদের সেটাতে কিছু আসে যায় না। আমরা জনগণের দল, জনগণকে নিয়ে আমরা চিন্তা করি, এবং জনগণের চিন্তাকে বাস্তবায়ন করার জন্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে বিএনপি গঠন করেছিলেন। যখন আধিপত্যবাদী শক্তি আমার গণতন্ত্র খেয়ে ফেলছিল, স্বাধীনতাও খেয়ে ফেলছিল, তখনই কিন্তু জিয়াউর রহমান আবির্ভাব ঘটছে, এবং পরবর্তী পর্যায়ে তিনি যা যা করে গেছেন সেগুলোকে রক্ষা করার জন্য বিএনপি গঠন করছেন। তাই কাজে বিএনপি এখনো যেটা আমরা বলতে পারি যে আমরা পরবর্তী সরকার যাতে ফ্যাসিস্ট না হতে পারে, সেটার জন্য তো অনেকগুলো পয়েন্টে আমরা একমত হয়েছি, এবং সেগুলো যদি আমরা কার্যকর করতে পারি তাহলে নতুন করে ফ্যাসিস্ট হতে পারে না। আপনি যদি শেখ হাসিনাকে নিজে পার্লামেন্ট, নিজে কি সংবিধান মানছে? সে তো সংবিধান কোনোভাবেই মানে নাই, না মেনেই তো সে ফ্যাসিস্ট হয়েছে, নিজের ইচ্ছা মতো সংবিধানকে যেভাবে পারছে কাটাছিড়া করে করছে। কাজে এখন বিষয়টা যেটা হলো যে খালি বললে হবে না, এটা কার্যকর নিজের মধ্যেও করতে হবে, নিজের চিন্তা চেতনা। আজকে মানুষের যে কোনো সেক্টরই বলেন, খালি রাজনীতিবিদ না, আজকে রাজনীতিবিদদের নিয়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ে যত চর্চা করতেছেন, এতটুকু চর্চা যদি পাশাপাশি আজকে সমাজের অন্যান্য অর্গানগুলো আছে, ওই অর্গানগুলোকে যে সংস্কার করার যে চিন্তা করা দরকার, ব্যুরোক্রেসিকেও যে আজকে সংস্কার করা দরকার, আজকে শাসন ক্ষমতায় যারা আছে থাকবে তাদের যে সংস্কার করা দরকার, এই সম্মিলিত চিন্তাটা কিন্তু সেটার মধ্যে দিয়ে আসে নাই। মনে হচ্ছে রাজনীতিবিদ আর রাজনৈতিক দলগুলোকে খালি কিভাবে শাস্তা করা যায়, তাদেরকে নিয়ন্ত্রণ করার কথা চিন্তা করলে হবে না। জি, আব্দুল সালাম, মানে এই যে প্রচারণার প্রসঙ্গটি আসলো গণভোটের ক্ষেত্রে, তখন মানে বিএনপি আসলে কি এই প্রচারণায় অংশ নেবে গণভোটকে জেতানোর জন্য? আমাদের যেটা আমরা একমত হয়েছি সেটার ব্যাপারে তো আমাদের দ্বিমত নাই কোনো, কিন্তু এই যে বারবার বলছি ক্ষতে তো আপনারা দ্বিমত। না, এইখানে পরিষ্কার কথা, যেগুলো আমরা একমত হয়েছি সেগুলোর ব্যাপারে আমাদের, এবং আমরা সই করছি
জুলাই চার্টারে আমরা তো সই করেছি সেখানে, এবং আমরা বলছি এবং দলের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে যে সেখানে যতটুকু আমরা একমত হয়েছি আমরা দেশের স্বার্থে একমত হয়েছি। এই গণভোটের ব্যাপারে তো আমাদের আপত্তি ছিল, আমরা বলছিলাম যে পরবর্তী পার্লামেন্ট এটা একটা বিল আনবে, সে বিল আনার পরে তারপরে সেটার উপর একটা ভোটে যাওয়া যেতে পারে। অনেকেই বিএনপি কে শুধু কালার তার করার মানে জন্য। কি আমরা এরকম ধরতে পারি যে যদি অ্যাক্সিডেন্টলি যদি না জিতে যায়, তারপরেও বিএনপি যেগুলোতে একমত আছে সেগুলো যদি সরকারে আসে, তাহলে অন্য দলগুলোর সাহায্য নিয়ে বা নিজেদেরও যদি সংবিধান সংশোধনের ক্ষমতা থাকে সেগুলো করে ফেলবে। 100%, যেগুলো সই করেছে 100% সেগুলো এটা করবে, ধরেই নিতে পারে। আর যেগুলোতে এটা ধরেই ডিসেন্ট আছে সেগুলোর ব্যাপারে বিএনপি পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। এটা ধরেই নিতে পারেন। আমরা তো কারণ আমি যে কথাটা প্রথমেই বললাম যে আমরা তো ফ্যাসিস্টের আমলেই আমরা এগুলোকে সংস্কার করার জন্য জাতির কাছে কমিটেড। জি, আমরা যে 31 দফা দিয়েছি সে 31 দফার মধ্যেই কিন্তু যাতে পরবর্তী সরকার ফ্যাসিস্ট না হইতে পারে সেগুলোর দফাগুলো কিন্তু সেখানে আছে, পরিষ্কার ভাবে আছে। আর 31 দফা তো জাতির সামনে আমরা কমিটেড। উচ্চকক্ষ, কিন্তু উচ্চকক্ষ গঠিত হবে কিভাবে সেই প্রশ্নে তাদের। এটা বিএনপি শুনেন, বাংলাদেশে সংসদীয় ব্যবস্থায় উচ্চ কক্ষকে ইন্ট্রোডিউস করেছে বিএনপি অফিসিয়ালি 31 দফার মাধ্যমে। অবশ্যই বিএনপির উচ্চ কক্ষ নিয়ে কোনো আপত্তি নেই। আর সালাম ভাই যেটা বলছেন যে আপনারা গণভোটে সম্মত হয়েছেন নির্বাচনের পর, তা কিন্তু নয়। আপনারা ঐকমত্য কমিশনে নির্বাচনের দিন গণভোটের দাবি করেছেন। হ্যাঁ সেটাই না, সেদিন কিন্তু সবাই একমত হয়েছিল যে ঠিক আছে এটা একই দিনে হবে। পরবর্তী পর্যায়ে কিন্তু কয়েকটি দল যায় এটাকে আবার ধূম্রজালের মধ্যে সৃষ্টি করে জনগণকে একটা আতঙ্কের মধ্যে ফেললো, এবং সরকারও এখানে একটু দুর্বলতার পরিচয় দিল। আমি যেটা প্রথমে বলছি, যদি না হইতো তাহলে সেটা হইতো না। এখন সবচেয়ে বড় দরকার একটা নির্বাচন দরকার, এবং দেশের যে অবস্থা ডে বাই ডে অর্থনৈতিক অবস্থা যেদিকে যাচ্ছে সবকিছু মিলে আজকে এটাকে নিয়ে আর ওই গিনিপিগের মতো আর খেলাধুলা করার দরকার নাই। এখন একটা জনগণ, আমরা সবকিছুর ঊর্ধ্বে হলো জনগণ। দেশটা যে আপনি এবং এই যে দেখলেন না, আপনি যখন এর আগে প্রশ্ন করলেন যে জনগণ যদি কোনোটা, জনগণ যেটার পক্ষে রায় দিবে সেটাই তো হবে। জনগণ তো দেশের মালিক। এই কয়েকজন মিলে বা আজকে রাজনৈতিক কয়েকজন নেতা মিলে একটা ঠিক করবে বা চাপায় দিবে, তাহলে সেটা তো হবে না। জনগণকেই ঠিক করতে হবে, জনগণই ঠিক করবে। কাজে জনগণ যেটা ঠিক করবে, কয়েকজন লোক ভুল করতে পারে, কিছু রাজনৈতিক নেতা ভুল করতে পারে, কিন্তু জনগণ ভুল করে নাই। জনগণ 69-এ ভুল করে নাই, 70-এ ভুল করে নাই, 71-এ ভুল করে নাই, 75-এ ভুল করে নাই, 90-এ ভুল করে নাই, 24-এও ভুল করে নাই। কাজে জনগণের উপর আস্থাটা রাখতে হবে। এবং এখানে যেটা আছে যে পার্লামেন্ট যেটা হবে, নিশ্চয়ই সেই পার্লামেন্টে যে আমি তো বলতেছি যে আজকে ওই আপনি যে প্রশ্নটা করলেন, হ্যাঁ জিতুক বা না জিতুক, যেটাই জিতুক, বিএনপি যেগুলো কমিটমেন্ট করছে যে জনগণের কাছে, বিএনপি অবশ্যই সেটা পালন করবে। যে একটা বিরতি নিয়ে ফিরবো, তখন একটু সাইফুল হকের কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে জোটগতভাবে যারা নির্বাচন করবেন তখন আসলে উচ্চকক্ষ কিভাবে তখন গঠিত হবে? কারণ যদি তখন কিভাবে আমি বুঝবো যে একজন জোটের প্রার্থী তিনি যদি ধানের শীষ নিয়ে বা তিনি যদি জামায়াত ইসলামের প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করেন, তাহলে তার ভোটটা আলাদা হবে কি করে? সেই দল কিভাবে উচ্চকক্ষে অবস্থান তৈরি করবে তাদের? এই প্রশ্নটা নিয়ে একটা বিরতি নিয়ে এসে আপনাদের দুজনের কাছে এক মিনিট আমাকে দিবেন এ ব্যাপারে। জি নিশ্চয়ই, একটু ক্লিয়ার করুন। আসবো আপনার কাছে, সালাম ভাই আপনার কাছে আসবো। আমি একটু শুনে নেই সাইফুল হক, একটু আনমিউট করতে হবে, জি থ্যাংক ইউ। আপনি আগে যে প্রশ্নটা আলোচনা করছিলেন সেটা নিয়ে আমি একটু রেসপন্ড করতে চাই। সেটা হচ্ছে যে আমরা ধরুন কোনো কারণে গণভোটে যদি ধরুন জিতে যায়, জি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ যারা আমরা যুগপথে দীর্ঘ আন্দোলনের যুক্ত ছিলাম, আমাদের কিন্তু পাবলিক কমিটমেন্ট আছে মানুষের কাছে যে আমরা রাষ্ট্র সরকার এবং সংবিধানের তার যে গণতান্ত্রিক পরিবর্তন বলি, রূপান্তর বলি বা সংস্কার বলি, এটা ছাড়া বাংলাদেশ কোনোভাবে এগোতে পারবে। ফলে এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। ফলে এবং এটা আমরা দিয়েছি জুলাই আগস্ট অভ্যুত্থানের আরো 1.5 বছর 2 বছর আগে থেকে। সুতরাং
মানে এরকম এটার জন্য যে এমন একটা ব্যবস্থা যে ক্ষমতায় যাওয়ার পরে কোনো ব্যক্তি, কোনো দল বা কোনো সরকার যাতে কোনো স্বৈরতান্ত্রিক, কোনো অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামো তৈরি করতে না পারে, ক্ষমতাকে যাতে কেউ জমিদারি মনে করতে না পারে সেই জায়গা থেকে। ফলে এটা হচ্ছে ওই ব্যাপারে। আর যদি আপনার ইন্টেনশনটা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু গণভোটের ব্যাপারে কিন্তু হ্যাঁ জয়যুক্ত না হবার কিন্তু কোনো বাস্তব কোনো কারণ নেই। জি বিএনপির দিক থেকে একটা সেফগার্ড কি আছে, বিএনপি বলেছেন যে তারা যেসব ব্যাপারে তাদের জুলাই সনদে যেভাবে তারা স্বাক্ষর করেছেন পরবর্তীকালে তাদের কিন্তু সেসব ব্যাপারে তাদের মতন করে কিন্তু চিন্তা করা, ভাবনা করার জায়গাটা আছে। তো একই সাথে গণভোটের যে রায় সেটা নিশ্চয়ই একটা রাজনৈতিক প্রভাব কাজ করবে, রাজনৈতিক দলগুলোর তাদের সম্মিলিত চাপের কাজ করবে। সুতরাং আমরা আগেই সমস্ত ব্যাপারে নেতিবাচক কথাটা চিন্তা না করে, যেহেতু এটা ডেমোক্রেটিক ট্রানজিশনটাই আমাদের সবার লক্ষ্য, আমি বিশ্বাস করি যে সবাই আমরা সেই পথে আমরা কিন্তু হাঁটতে পারবো। কিছু চ্যালেঞ্জ থাকবে, ভিন্ন মত থাকবে, তো না হলে তো এতগুলো দল আর এতগুলো প্রস্তাবনা নিয়ে কাজ করতে হতো না। হ্যাঁ, আর তাহলে আপনি সরাসরি একটা দলই থাকতো দেশে। রাইট। আর আপনি আমাকে যে প্রশ্ন করলেন এটা একটা যথেষ্ট জটিল। আজকে নির্বাচন কমিশনের সাথে আমাদের বিকেল বেলা আজকে দীর্ঘ প্রায় 2.5 ঘন্টার একটা সভা হয়েছে। সেই সভাতে এখন নির্বাচন কমিশনের সর্বশেষ তাদের যে সংশোধনী, তারা যে আরপিও তারা যেটা চূড়ান্ত করেছেন, আরপিও যদি এটা থাকে তাহলে নিবন্ধিত কোনো দলের অন্য কোনো মার্কা নেবার কিন্তু কোনো সুযোগ নেই। আমি আমাদের পার্টি থেকে যেটা আমি বলেছি যে আগামী ফেব্রুয়ারি নির্বাচনের জন্য কোন দল চাইলে অন্য কোন একটা মার্কাও নেওয়া যাবে, এই বিধানটাও থাকা দরকার। আমাদের লজিকটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত মানসিকভাবে, পলিটিক্যালি, অর্গানাইজেশনালি প্রস্তুত না সবাই। যদি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমরা আমাদের কোদাল মার্কা নিয়ে নির্বাচন করব, এটা আমাদের অনেক আগে থেকে আমরা 2008-এ 2018-তে একইভাবে আমরা করেছি। এবারও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যেখানে যেখানে নির্বাচন করবে তার কোদাল মার্কা নিয়েই আমরা নির্বাচন করব। কিন্তু আমরা মনে করি দলগুলোর জন্য অন্য দলের মার্কা নেবার অপশনটা থাকা উচিত। কারণ আপনি পর্যাপ্ত সময় দেন। ধরুন পরবর্তী 29-30 সালে যদি যখন নির্বাচন হবে তখন 5টা বছর সময় পাওয়া যাবে, দলগুলো তখন ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করতে পারবে এরপরে তো আমাকে আমার নিজস্ব মার্কা বা নিজস্ব প্রতীক নিয়ে আমাকে নির্বাচন করতে হবে। এখন আপনি যে প্রশ্ন করলেন যারা জোটবদ্ধ হবেন আইনগতভাবে, যারা ধরুন জোটের, যদি আমি ধরে নিই যে অন্য মার্কা নিয়ে নির্বাচন করা যাচ্ছে, তখন কিন্তু আপনার ভোটটা কিন্তু যে মার্কাতে আপনি নির্বাচন করছেন, যে দলের প্রতীকে নির্বাচন করছেন, ওই দলের প্রতীকে আপনার ভোটটা যুক্ত হচ্ছে, ওই মার্কাতে আপনার ভোটটা যুক্ত হচ্ছে। ফলে এখন কোদাল মার্কার কোনো প্রার্থী যদি ধানের শীষ বা যদি অন্য কোনো প্রার্থী নেই, এটা কিন্তু কোদাল মার্কার পক্ষে কিন্তু এই ভোটটা কিন্তু যুক্ত হচ্ছে, এটা কিন্তু ধানের শীষে যুক্ত হবে। ফলে আপার চেম্বারে উচ্চ কক্ষের আপনার ভোটের সংখ্যানুপাতিক হারে সেদিক থেকে কিন্তু কোন কোন প্রার্থী যদি ধানের শীষ নিয়ে করেন তাদের ভোট কিন্তু আর কোদাল মার্কায় যুক্ত হবে না। এটা হলো সংকটের জায়গাটা। না, কিন্তু আবার সাইফুল ভাই আরেকটা কথা তো আছে, মানে আপনি কোদাল মার্কা নিয়ে যেখানে নির্বাচন করবেন সেখানে তো জোটের প্রার্থী থাকছে না অন্য, মানে সেখানে বিএনপি প্রার্থী দিল না, তার মানে বিএনপি সমর্থকরাও তো আপনাকে ভোট দিয়ে দিল। তার মানে তখন তো মানে আপনার যে এক্সাক্ট ভোট সেটাও তো রিফ্লেকশনটা আসবে না। না না, সেটা হলো আপনি যখন কারোর সঙ্গে যখন জোট করছেন নিশ্চয়ই আপনি এটা বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য, যেমন ধরুন বিএনপি যখন আমাকে 5 জায়গায় যখন বিএনপি প্রার্থী দিচ্ছে না, আমরাও তো 20 জায়গায় 25 জায়গায় বা 30 জায়গায় অথবা 50 জায়গায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা গণতন্ত্র মঞ্চ আমরা যে 138টা আমরা যে প্রথম দফা প্রার্থী দিয়েছি, সেখানে দেখা যাবে যে অনেক জায়গাতে হয়তো প্রার্থী আমাদের নাও থাকতে পারে। তার মানে এই যে একটা পারস্পরিক স্যাক্রিফাইস, এটা পারস্পরিক স্যাক্রিফাইস, সমঝোতা বোঝাপড়ার উপরে আসলে তো একটা ডেমোক্রেটিক সমাজ কিন্তু সমঝোতা এবং এই বোঝাপড়ার ভিত্তিতে। না, পরিষ্কার, ধন্যবাদ, পরিষ্কার। আব্দুস সালাম, মোহাম্মদ আব্দুস সালাম। সালাম ভাই, আপনি যুক্ত করতে চেয়েছিলেন। হ্যাঁ, আমি বলছি যে আমাদের একটা বিষয় একমত হতে হবে যে দেখেন দীর্ঘ সময় 17 বছর 111 থেকে শুরু করে আজকে দীর্ঘ 17 বছর সবকিছু ধ্বংস করে কিন্তু একটা পর্বত সমান ধ্বংসস্তূপের সামনে দেশটাকে ফেলে আজকে ফ্যাসিবাদ পালাইছে। কাজে এটাকে আপনি ইচ্ছা করলে 2 দিনের মধ্যে একে সমাধান করে ফেলবেন, সেটা কিন্তু সম্ভব না। তারা লম্বা সময় নিচ্ছে, আপনি হয়তো অত লম্বা সময় না হলেও
আমি মনে করি স্বল্প মেয়াদী আর দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আমাকে করতে হবে যদি আমি সত্যিকার অর্থেই সংকট থেকে উত্তরণ করতে চাই। স্বল্প মেয়াদে হলো আমাকে একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক একটা নির্বাচনে যেতে হবে এবং নির্বাচনে যাওয়ার পরেই যে পার্লামেন্ট হবে তার উপর আস্থা রাখতে হবে যে আমরা দীর্ঘ সময় যে সংস্কার কমিশন বা আমরা যেটা বলছি সংস্কার কমিশনের আগেই আমরা নিজেরাই মনে করছি যে আমাদের তারেক রহমান সাহেব যে 31 দফা দিয়েছে যে রাষ্ট্রটাকে সংস্কার হওয়া দরকার। কাজী রাজনীতিবিদরা যে একেবারে না মানে সেলফিশ না, তারাও যে রাষ্ট্র নিয়ে চিন্তা করে সেই রাজনীতিবিদদের দলগুলোকে এটা আপনি ঠিকই বলেছেন, কারণ দিতে হবে। কারণ এই যে প্রায় 2 বছর আগে সাইফুল হক যেমন বলছিলেন যে তারা 31 দফা মানে নিজেদেরকেই একটা আইনের মধ্যে বেঁধে যাতে নিজেরাই খুব একক ক্ষমতাশালী হয়ে না যায় সেটা নিজেরাই নিজেদেরকে বাঁধার চেষ্টা করেছেন সংস্কারের মাধ্যমে। আপনি দেখেন এটা তো এখন না, আমাদের নেতা তারেক রহমান কি বলছেন যে আমরা একক ভাবেও যদি জনগণ আমাকে নির্বাচিত করে তারপরে আমি আমরা মনে করি যে এখানে জাতীয় ঐক্যমত্য ছাড়া আজকে জাতীয় সরকারের কথা বলেছেন আপনারা, সেই পর্যায়ে কিন্তু জাতীয় সরকার হলে আবার আরেকটা অসুবিধা যে যদি বিরোধী দল না থাকে দেশে তাহলে তখন আবার দেখা যায় যে তারা সবাই না বিরোধী দল এখানে তো সবাইকে নিয়ে আমরা আওয়ামী লীগ মার্কা ঐক্যমত্য সরকার তো আমরা চাই নাই, তাই না? আমরা তো সেই রকম চাই আমরা বিরোধী দল বানাবো, আমরা যারা আছেন সবাই যদি সরকারে যেতে চায় তখন যে আপনারা তো বলেছেন যে সবাই সরকারে যাওয়ার শোনা এখানে তো একটা অপশনের ব্যাপার আছে। তারপরে স্বাভাবিকভাবে এই 5ই আগস্টের পর তো জামাত ইসলাম সহ কয়েকটা রাজনৈতিক দল তাদের আলাদা স্ট্যান্ড তারা নিয়ে ফেলেছে, তাদের পথ তো তারা বেছেই নিয়েছে। কাজে এখানে তো আর আমাদের সেই চিন্তা জামাত ইসলাম ছাড়া জামাত ইসলাম এবং তার না আমি বলতেছি না কে ছাড়া কে পক্ষে, আমরা বলতেছি যে একটা আপনি বিরোধী দলে যান তারপরেও জাতীয় ইস্যুগুলোতে তো আপনাকে ঐক্যমত হইতে হবে। আচ্ছা আপনি বিরোধী দলে থাকলেও তো ঐক্যমত হইতে হবে। আমাকে শেষ করতে বলা হচ্ছে, ফয়েজ আহমদ যদি 30 সেকেন্ডসে একটু শেষ করেন ক্লোজিং স্টেটমেন্টটা। সরকারের যে কনসেপ্টটা বলছে যখন 2023 সালে বিএনপি জাতীয় সরকারের কনসেপ্ট নিয়ে হাজির হয় সেই সময়কার বাস্তবতা কিন্তু আর 5 আগস্ট পরবর্তী বাস্তবতা এক না। সুতরাং ওই কনসেপ্টে তারাও হয়তো কাজ করবে, কিন্তু সামগ্রিকভাবে এটা সত্য সংসদে রুলিং পার্টি থাকবে, অপোজিশন থাকবে, এরপরেও আমাদের সবার কমন এনিমি কিন্তু আমরা জানি ফ্যাসিবাদ। সেই জায়গায় নিশ্চয়ই আমাদের রাজনৈতিক দলগুলি ওই ঐক্যবদ্ধ অবস্থায় থাকবেই। অনেক ধন্যবাদ ফয়েজ আহমদ, মোহাম্মদ আব্দুস সালাম, সালাউদ্দিন আইয়ুবী, সাইফুল হক এবং ইমরান ইমন, আপনাদের সবাইকে যুক্ত হওয়ার জন্য আজকে 71 জার্নালে।